জম্বি এমন একটা নাম, যতবার এই নামটা শুনবে ততবার কিন্তু গা ছমছম করে ওঠে। এবার এমন একটা ভাইরাস ছড়িয়ে পড়ল, যার প্রভাবে প্রায় অর্ধেক পৃথিবীর মানুষ জম্বিতে পরিণত হয়ে গেল। ইসরায়েল কেন বড় বড় দেওয়াল তৈরি করল হঠাৎ? কার হাত থেকে বাঁচার জন্য? ইসরায়েলের একটা প্লেনে মাটি থেকে ১৬,০০০ ফুট উপরে একটা জম্বি লুকিয়েছিল। আর তারপর যা হলো ভয়ানক। জম্বিদের হাতে কি ইসরায়েল ধ্বংস হয়ে যাবে? আর আমেরিকার একজন এই জম্বিদের জন্য এমন একটা বুদ্ধি বের করল, মাথায় নষ্ট। হ্যাঁ, আজকের মুভি ওয়ার্ল্ড ওয়ার জেড। মুভি শুরু হয় দেখানো হয় এনাকে। এনার নাম জেরি, তার স্ত্রীর নাম কারিন এবং তাদের 2 মেয়ে র্যাচেল এবং কনি। জেরি জাতির সঙ্গে চাকরি করত। সেখানকার একজন কুইন আছে, কাজটা সেই জন্য ছেড়েছিল যাতে তার 2 মেয়েকে এবং স্ত্রীকে সময় দিতে পারে। আজকে তারা বেরিয়েছে ফিলাডেলফিয়া শহরের রাস্তায়, নিজেদের মনকে সারাদিনের ক্লান্তি থেকে একটু ছুটি দিতে। কিন্তু আজকে এই শহরের হালচাল যেন একটু রাস্তায় প্রচুর জ্যাম, আর আকাশে মিনিটে মিনিটে উড়ে যাচ্ছিল মিলিটারি হেলিকপ্টার। তারা কিছুই বুঝতে পারছিল না যে কি হচ্ছে। ঠিক এমন সময় হঠাৎ একটা পুলিশ বাইক এসে তাদের গাড়ির সাইড ভিউ মিররটা ভেঙে দিয়ে চলে যায়। জেরি কিন্তু থেমে থাকার পাত্র ছিল না। সে তাড়াতাড়ি গাড়ি থেকে নামে সেই পুলিশটাকে খোঁজার জন্য, কিন্তু সে তাকে খুঁজে পায় না। সে একজনকে ডেকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আজকে রাস্তায় এত জ্যাম কেন? লোকটা কিছু বলতে পারে না। এমন সময় জেরি আবার গাড়িতে উঠতে যাবে, হঠাৎ সেখানে একটা বিরাট বিস্ফোরণ হয়। গাড়িতে উঠে বসে সবাই প্রচণ্ড তবে ভয় তারা পেয়ে জানত না যে বিপদ তো সবে শুরু হয়েছে। এখনও অনেক কিছু দেখার বাকি ছিল। এরই মধ্যে পেছনের একটা ট্রাক হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িকে ধাক্কা দিতে থাকে। জেরি সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার চেষ্টা বৃথা যায়। ট্রাক থেকে বাঁচতে পারলেও একটা অ্যাম্বুলেন্স এসে তাদের গাড়িকে ধাক্কা মারে। জেরি জানত গাড়ির মধ্যে থাকলে তার বিপদের মধ্যে পড়তে পারে, কারণ সে জানেও না চারপাশে কি ঘটছে। ওখান থেকে গাড়ি এসে শুধুমাত্র ধাক্কা মারছে। এতটুকুই দেখছে যে সবাই মিলে গাড়ি থেকে বেরিয়ে পড়ে। এতক্ষণে সবাই বুঝতে পেরেছে যে শহরের মধ্যে নিশ্চয় কোনো বড় একটা সমস্যা হয়েছে, কিন্তু সেটা কি, এটা তাদের মাথায় এখনও ঢুকছিল না। এই সময় তারা একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। তারা দেখে এক মহিলা একজনের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে কামড়ে ধরেছে, এবং ঠিক 12 সেকেন্ডের মধ্যে যাকে কামড়ানো হয়েছে সেই মানুষটা এক অদ্ভুত জন্তুতে পরিণত হয়। সবটাই দেখে মনে হচ্ছিল সেখান একজন থেকে সে জম্বি। একটা ক্যারাভানে তার পরিবারকে নিয়ে এসে জায়গা থেকে পালানোর চেষ্টা করে। তবে বিভিন্ন জম্বি তাদের গাড়িতে অ্যাটাক করতে থাকে। কোনো রকমে তারা নিজেদেরকে ওইসব জম্বিদের হাত থেকে বাঁচিয়ে একটা নিরাপদ আশ্রয়ে এসে পৌঁছায়। এই সময় তার কাছে কল আসে তার পুরনো কলেজের, যার সাথে সে একসময় কাজ করত, এবং একই সাথে বন্ধু যার নাম ভেরি। ভেরি জানায় যে তারা খুব অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে, এবং সে তাদের জন্য একটা হেলিকপ্টারের বন্দোবস্ত করবে, এবং ঠিক 1 ঘন্টার মধ্যে হেলিকপ্টারটা জেরিদের পরিবারকে পিক আপ। আসলে বন্ধুকে বাঁচানোর চেয়েও জেরির মতো একজন দক্ষ অফিসারকে এই সময় পুরো শহরে প্রয়োজন, তাই তাকে বিপদ থেকে বাঁচানো খুব দরকার। এই জন্য হেলিকপ্টার পাঠানো হচ্ছে। এটা বলে সে ফোন কেটে দেয়। তারা নিউ ইয়র্ক শহরে এসে পৌঁছায় এবং সেখানে পৌঁছে একটা মল থেকে। তবে সেখানে দেখা যায় শহরের এই খারাপ পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতী আসে সেই মলে জিনিসপত্র চুরি করতে। তাদের মধ্যে একজন দুষ্কৃতী জেরি এবং ক্যারিনের মেয়ে কনির ওপর হামলা করে। জেরি তাকে বাঁচানোর জন্য এবং সেখান থেকে বেরিয়ে একটা ফ্ল্যাটে চলে যায় নিজেদেরকে বাঁচাতে। সে আবার ভেরিকে কল করে জানায় তারা কোথায় আছে, এবং তার সাথে এও জানায় যে তারা যদি ফ্ল্যাটের ছাদে অবধি পৌঁছতে পারে তাহলে কি ভেরি কাউকে পাঠাতে পারবে তাদেরকে পিক আপ করার জন্য। ভেরি জানায় তারা রাতের মধ্যে হেলিকপ্টার তো পাঠাতে পারবে না, তবে সূর্য ওঠার সাথে সাথেই হেলিকপ্টার পৌঁছে যাবে না কেন, তোমাদেরকে বিপদ থেকে বাঁচাবো, চিন্তা করো না। সেই বিল্ডিংয়ের ফ্ল্যাটে তারা একটা পরিবারকে খুঁজে পায়, এবং তারা জেরিদের সেই রাতের জন্য থাকতে দেয়। তারা খবরে শুনতে পায় যে এই বিপদে যতটা সম্ভব সবাই ঘরের ভেতরেই থাকে, এবং যদি সম্ভব হয় তবে 1-2 সপ্তাহের খাবারের ব্যবস্থা যেন করে রাখা হয়, কারণ নিউ জার্সিতে ছড়িয়ে পড়েছে এক অজানো ভাইরাস, এবং এই ভাইরাসের জন্যই মানুষ জঙ্গিতে পরিণত হচ্ছে। সে জানত তারা এই ভাইরাস থেকে মুক্তি পেয়ে যাবে, কারণ তাদের জন্য ভেরি হেলিকপ্টার পাঠাবে। তবে যারা তাদের সেই রাতে আশ্রয় দিয়েছিল তাদের কি হবে? তাই সেই পরিবার, অর্থাৎ টমি এবং তার মা বাবাকে রিকোয়েস্ট করে তারাও যেন জেরিদের সঙ্গে ফ্ল্যাট ছেড়ে চলে যায়। তবে দেখা যায় তারা নিজেদের ঘরবাড়ি ছাড়তে রাজি হয় না। সকালে সূর্য উঠতে উঠতেই তারা ছাদের দিকে এগোতে থাকে, যাতে তারা ভেরির পাঠানো হেলিকপ্টারকে আক্রমণ করতে আসে, এবং একজন জেরির ওপর হামলা করতে শুরু করে। টমি এসে তাকে কোনো রকমে বাঁচিয়ে নেয়।
আসলে টমির বাবা মাকেও জম্বিরা মেরে ফেলেছে। তাই জেরি তাড়াতাড়ি টমিকে নিয়ে ছাদে এসে পৌঁছায়। যেহেতু জম্বিরা তাকে আক্রমণ করেছিল, সুতরাং সেও ভয় পাচ্ছিল সেও হয়তো জম্বিতে পরিণত হতে পারে। তাই সে ছাদের কিনারায় গিয়ে সময়ের হিসাব করতে থাকে 12 সেকেন্ড। কারণ সে জানত জম্বি যদি কাউকে আক্রমণ করে, সেই মানুষটা 12 সেকেন্ডের মধ্যে সেই ভাইরাসে সংক্রমিত হয় এবং একজন জম্বিতে পরিণত হয়। এবং যদি সত্যিই তাই হয়, তবে সে ছাদ থেকে লাফিয়ে পড়ে নিজেকে শেষ করে দেবে, কারণ সে নিজের জন্য তার পরিবারকে কখনোই কিছুই হয় না। ঠেলে দেবে না। জম্বিরা তার ওপর হামলা তো করেছিল ঠিকই, কিন্তু তাকে কামড়াতে পারেনি, তাই সে এখনও পুরোপুরি সুস্থ। এমন সময় হেলিকপ্টার সিগন্যাল দেখে ছাদে এসে পৌঁছায় এবং তাদেরকে উদ্ধার করে জেরি, তার পরিবার এবং টমিকে নিয়ে যাওয়া হয় আটলান্টিক মহাসাগরের ভাসমান একটা মার্কিন নৌবাহিনীর জাহাজে, যেখানে একদল বিজ্ঞানী জম্বি ভাইরাস নিয়ে গবেষণা করছেন। জেরি ভেরির কাছ থেকে ভাইরাসের প্রভাব সম্বন্ধে জানতে চাইলে ভেরি বলে যে এই জম্বি ভাইরাসের কারণে নাকি আমেরিকার প্রেসিডেন্ট মারা গেছে। 6 জনের মধ্যে 4 জন জয়েন্ট চিফ এবং ভিপির কোনো খোঁজ নেই। বড় বড় বা শহরের অবস্থা খুব খারাপ হয়ে পড়েছে। পুরো পৃথিবীতে এটা ছড়িয়ে পড়েছে। না আছে খাবার, না আছে ঠান্ডা থেকে বাঁচার মতো আশ্রয়। তবে এই ভাইরাস থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছিল একদল বিজ্ঞানী, যাদের মধ্যে একজন ছিলেন যারা ভাইরাস নিয়ে গবেষণা করে। তিনি বিশ্বাস করতেন যে এই মহামারীর পেছনে যে ভাইরাসটা আছে, সেই ভাইরাসের উৎস খুঁজে বের করতে পারলে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। ভেরি জানায় সাউথ কোরিয়ার হ্যানফেইস থেকে একটা মেমো তাদের কাছে পাঠানো হয়, যেখানে প্রথমবার জম্বি নামটা ব্যবহার করা হয়। কিন্তু তারপর তাদের সাথে আর কোনো যোগাযোগ করা হয়ে ওঠেনি। এই মহামারী শুরু কোথায় হয়েছে সেটা জানার জন্য তারা ফ্যান স্পিচকে সেখানে পাঠাবে, অর্থাৎ সাউথ কোরিয়ায় পাঠাবে। কারণ ভাইরাস থেকে বাঁচার জন্য প্রয়োজন ভ্যাকসিনের, আর ভ্যাকসিন তৈরি করতে হলে এই মহামারী বা এই ভাইরাসটা কোথা থেকে শুরু হয়েছে এটা জানা খুব প্রয়োজন। জেরিকে অনুরোধ করা হয় যাতে সে ফ্যান স্পিচের সঙ্গে এই মিশনে যায় দক্ষিণ কোরিয়ায়, কারণ সে যখন জাতিসংঘের ইনভেস্টিগেটিভ অফিসার ছিল, এমন অনেক পরিস্থিতি সামলায় দিয়েছে সে। তবে নিজের পরিবারকে একা ফেলে যেতে চায় না সে। কিন্তু সে পরিস্থিতির চাপে পড়ে যায় এবং জাহাজ থেকে তার পরিবারদেরকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয় তাকে। তাই ইচ্ছে না থাকলেও সে মিশনে যেতে রাজি হয়ে যায়। এবং একটা তার পরিবারের হলো আমেরিকার এক ধরনের বিশেষ কমান্ডো ফোর্স। তারা ক্যানভাম প্রেসে এসে পৌঁছায় এবং সেখানে ঘটে যায় আরেক বিপদ। হঠাৎ সেখানে জম্বি আক্রমণ হয়ে যায় এবং ফ্যান্স ব্যাচ ভয়ে পিছলে পড়ে নিজেকেই গুলি করে মেরে ফেলে সেখানে। তবে দলের বাকি সদস্যদের রক্ষা করে মার্কিন সেনারা। সেখান থেকে জেরি জানতে পারে যে জম্বিরা নাকি শব্দ শুনলে উত্তেজিত হয় এবং জম্বিদের বডিতে গুলি করলে তাদের চলার গতি কমিয়ে ফেলে তারা, এবং যদি মাথায় গুলি করা যায় তাহলে তারা মারা যায়। কিন্তু সব রকম বিপদকে মূল থেকে উপড়ে ফেলাই ভালো। তাই বডিতে গুলি না করে তাদের মাথায় গুলি করে তাদের দেহটা আগুনে পুড়িয়ে দেওয়াই একমাত্র পথ। নাকি প্রথম ছড়িয়েছিল এক কোরিয়ান সৈন্যের মাধ্যমে। সে প্রায় 7 দিন নিখোঁজ থাকার পর তাকে একটা গ্রামে অদ্ভুত অবস্থায় পাওয়া যায়। তাকে সুস্থ করে তোলার জন্য একজন ডাক্তারকে পাঠানো হয়। তবে সেই কোরিয়ান সৈন্য যেহেতু আগে থেকেই সংক্রমিত ছিল, তাই যখন সেই ডাক্তার তাকে সুস্থ করার জন্য দেখতে আসে, হঠাৎ সেই সৈন্যটা ডাক্তারকে কামড়ে ধরে এবং এভাবেই একের পর মানুষ ধরে এই ভাইরাসের প্রভাব বাড়তে শুরু করে। জেরি দেখতে পায় একজন সেনার পায়ে চোট লেগেছে কোনো কারণে। এমনকি এই সৈন্যটার একবার জম্বিদের হাতে মৃত্যু নিশ্চিত ছিল। তবে কোনো জম্বি তাকে কামড়ানো তো দূর, ছুঁয়েও দেখে না। অবাক হয়ে যায় কতটা লাকি হলে একটা মানুষ জম্বিদের সামনে দাঁড়িয়ে থাকতে পারে, অথচ জম্বিরা তাকে কিচ্ছু করেনি। এরপর জেরি সেখানে একজন আসামিকে দেখতে পায়, যে ছিল একজন সিআইএ এজেন্ট। সেই জেরিকে সাজেস্ট করে ইসরায়েলে যাওয়ার জন্য, কারণ এই ভাইরাসের প্রভাব পুরো পৃথিবীর উপর ছড়িয়ে পড়লেও কারণ তারা এই ধরনের অ্যাটাককে বহু বছর আগেই নিজেদের দেশের চারিদিকে উঁচু উঁচু দেওয়াল দিয়ে ঘিরে রেখেছে, যাতে তারা নিজেদেরকে কোনো বিপদের সময় সুরক্ষিত রাখতে পারে। সেই আসামি জেরিকে বলে যে জেরুজালেমে একজন লোকের সঙ্গে দেখা করার জন্য, যার কাছ থেকে সেই জম্বি ভাইরাসের ব্যাপারে আরও অনেক কিছু জানতে পারবে। জেরি জেরুজালেম পৌঁছায় এবং সেখানে মোসাদের উচ্চপদস্থ কর্মকর্তা জুরগেনের সঙ্গে দেখা করে। মোসাদ কি? পুরো নাম হলো মোসাদ হলো ইসরায়েলের মোসাদ দেলে মোতায়েন ওলেতাফকিদি মেহাদিম। এরকম নাম থাকার চেয়ে না থাকা ভালো। যাই হোক, জুরগেন জানায় যে ভারতীয় সেনাদের সঙ্গে তাদের জম্বিদের লড়াই সংক্রান্ত গোপন খবর আগেই পেয়েছিল, আর সেই খবর পাওয়া মাত্রই তারা জম্বিদের সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি নিয়ে নেয়। তাই এখন শহরটা বিশাল দেওয়াল দিয়ে ঘেরা। জুরগেন জেরিকে সেই বড় দেওয়ালগুলির কাছে নিয়ে যায়, যা ইসরায়েলকে বাইরের বিপদ থেকে রক্ষা করছিল। এরকম টোটাল 10টা গেট ছিল বড় বড়। ইসরায়েলের এই জায়গায় শরণার্থী প্রচুর মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে, যাতে তারা সেই জম্বি ভাইরাস করতে পারে। যেহেতু এই মানুষগুলো এখন সুরক্ষিত, তাই সেই আনন্দে তারা নিজেদের মতো নাচ গান করতে শুরু করে। এমন সময় ঘটে যায় একটা বিপদ। জম্বিরা যেহেতু শব্দের দ্বারা উত্তেজিত হয়, সুতরাং সেই নাচ গানের শব্দ শুনে জম্বিরা ইসরায়েলের এই শহরে অ্যাটাক করতে শুরু করে।
একের পর এক জম্বি বিশাল দেওয়াল টপকে আসতে থাকে শহরের মধ্যে। একটা জম্বি আরেকটার পিঠে চড়ছে, তো আরেকজন এসে কামড়ে যাচ্ছে অন্য মানুষকে। আস্তে আস্তে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে থাকে। এই খারাপ পরিস্থিতির মধ্যে ওয়ারম্যানের নির্দেশে কিছু ইসরায়েলি সেনা জেরিকে বিমানবন্দর অবধি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। তবে রাস্তার মাঝে জেরি লক্ষ্য করে যে জম্বিরা সবাইকে অ্যাটাক করলেও একটা দুর্বল বাচ্চাকে তারা কিচ্ছু করছিল না। এই বাচ্চাটাও যেন কাকতালীয়ভাবে সেই আর্মি অফিসারটার মতো লাকি। যেমন সেই আর্মি অফিসারটাকে কোনো জম্বি কিছু করছিল না, ঠিক একইভাবে বাচ্চাটাকেও কিছু করছিল না। অবাক ব্যাপার, জেরিকে নিরাপদে বিমান অবধি পৌঁছানোর জন্য সেগেন নামের এই মহিলা সেনাকে দায়িত্ব দেয়া হয়। ইনি ইসরায়েলি সেনার একজন বড় কমান্ডার, কিন্তু তাকেও একটা জম্বি কামড়ে ধরে। জেরি সেই সময় তার হাত কেটে ফেলে এবং সংক্রমণ থামিয়ে দেয়। কর্নেল জম্বিতে পরিণত হয় না এবং সেখানে একটা যাত্রীবাহী বিমান আসছে দেখে তারা যত তাড়াতাড়ি সম্ভব সেখানে উঠে পড়ে। বিমানে ওঠার পর জেরি প্রথমেই সেগেনের হাতে সে ব্যান্ডেজটা খুলে নতুন একটা ব্যান্ডও লাগানোর কথা করে। সে সেটা করতেই যাবে, তখন তার একটা অদ্ভুত থিওরির কথা মনে পড়ে। সে আগেও দেখেছে যখন কোনো সাধারণ নাগরিক দুর্বল প্রকৃতির বা অর্থাৎ জম্বিরা শুধুমাত্র সুস্থ মানুষদেরকে আক্রমণ করছে। এরপর সে তাড়াতাড়ি ভেরিকে ফোন করে জানায় কার্ডিফে অবস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা গবেষণাগারে নিয়ে যাওয়ার জন্য। এত কিছুর পরও সবাই ভাবতে থাকে হয়তো আমরা এখন সুরক্ষিত, কিন্তু তারা ভুল ভেবেছিল। বিপদের কালো ছায়া নেমে আসে সেই প্লেনের মধ্যে। সেই প্লেনটার মধ্যে লুকিয়েছিল একটা জম্বি, যে জম্বিটা একটা আওয়াজে জেগে ওঠে এবং মাঝপথেই যাত্রীদের ওপর আক্রমণ করতে শুরু করে। ওই প্লেনের মধ্যে, মানে প্লেনটা আকাশের মধ্যে এত 1000 ফুট উচ্চতায়, একটা জম্বির সঙ্গে প্লেনের মানুষগুলো মৃত্যুর লড়াই করতে শুরু করে। যাত্রীরাও জম্বিতে পরিণত হতে শুরু করে। জেরি জানত যে এবার আর কেউ বেঁচে ফিরতে পারবে না, কারণ কোথায় পালাবে? মাঝ আকাশের মধ্যে প্লেন। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জেরির কাছে গ্রেনেড বিস্ফোরণ করানো ছাড়া আর কোনো উপায় ছিল না। তার মধ্যেই গ্রেনেড তাই সেই বিস্ফোরণ প্লেনটার করায়, মধ্যে গ্রেনেড যাতে জম্বিরা তাতে শেষ হয়ে যায়। কিন্তু জম্বিরা তাতে শেষ হয়ে গেলেও বিমানটা কিন্তু যাত্রীসহ ভেঙে পড়ে। অন্যদিকে সবাই ধরে নেয় যে জেরি মারা গেছে, ফলে জেরির পরিবারকে নবাস্কোশিয়া নিয়ে যাওয়া হয়। কিন্তু ভাগ্যের অশেষ কৃপায় জেরি এবং সেগেন দুজনেই বেঁচে যায়, কিন্তু গুরুতর আহত অবস্থায় বিমানের মধ্যে আটকে থাকে। সেগেন তাকে উদ্ধার করে এবং তারা একসাথে কার্ডিফের গবেষণাগারে পৌঁছায়। জ্ঞান হারানোর প্রায় 3 দিন পর জেরি চোখ খোলে। সে নিজেকে হাসপাতালের বেডে খুঁজে পায়। সে জানতে পারে তার পরিবারকে নবাস্কোশিয়া নামে এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। নবাস্কোশিয়া হল কানাডার 3টে উপকূলবর্তী প্রদেশের অন্যতম। জেরি নিজেকে কোনোভাবে সামলে নিয়ে বলতে থাকে জম্বিরা এমন ব্যক্তিদের দুর্বল বা আহত, কারণ তাদের দেহে যেহেতু আগে থেকে কোনো না কোনো রোগের ভাইরাস আছে বা জীবাণু আছে, সুতরাং তাদেরকে তারা সংক্রমণ করতে পারবে না। এবং এই জন্য জেরি প্রস্তাব দেয় যে যারা সুস্থ মানুষ বেঁচে আছে, যাদের মধ্যে এখনও জম্বি ভাইরাস ধরেনি, তাদেরকে যদি এমন একটা ছোটোখাটো কোনো অসুখের মধ্যে ফেলা যায়, তাহলে কিন্তু তাদেরকে জম্বি আক্রমণ করবে না। শুনতে একটু অদ্ভুত মনে হতে পারে যে সুস্থ মানুষদেরকে অসুস্থ করতে হবে জীবন্তদের আক্রমণ থেকে বাঁচানোর জন্য, কিন্তু হ্যাঁ, এটাই একমাত্র পথ ছিল যে সাধারণ কোনো একটা অসুখ ধরিয়ে দেওয়া যাক, তাহলে সেই মানুষটাকে আর জম্বি আক্রমণ করতে পারবে না। তাদের কাছে এই ভ্যাকসিন তৈরি হওয়ার জন্য সবকিছুই ছিল, কিন্তু সমস্যা হলো সেই ভ্যাকসিনটার নমুনাগুলো যেখানে জম্বিরা ঘোরাফেরা করছে। তাই জেরি, সেগেন এবং একজন বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা চুপিসারে সেখানে পৌঁছানোর চেষ্টা করে। কিন্তু জম্বিরা তো খুব ছোট শব্দ থেকেই উত্তেজিত হয়ে যায়, আর ভুলবশত তারা আওয়াজ করে ফেলে। জম্বিরা তাদেরকে দেখে ফেলে। নিজেদেরকে বাঁচাতে সেগেন এবং সেই চিকিৎসক একটা সুরক্ষিত জায়গায় চলে যায় এবং জেরি একা চলে যায় নমুনা জোগাড়ের জন্য। বাকি চিকিৎসকরা তাদেরকে উদ্ধার করলেও জেরি তখনও বিপদের মধ্যেই ছিল। জেরি নমুনাগুলো সংগ্রহ করে, তবে এক জম্বি তার সামনে দাঁড়িয়ে যায়। সে নিজের শরীরে একটা প্যাথোজেন ইনজেক্ট করে, অর্থাৎ ইনজেকশনের মাধ্যমে ঢুকিয়ে দেয়, এবং এর ফলে জম্বিটা জেনিকে চিনতেই পারে না। তাই জেরি সেখান থেকে নিরাপদে বেরিয়ে আসে। অনেকগুলো জম্বি তাকে ঘিরে ধরলেও তারা কিন্তু জেরিকে কিছুই করে না। অর্থাৎ জেরির প্ল্যান সত্যি ছিল। জম্বিরা কোনো অসুস্থ বা দুর্বল মানুষকে আক্রমণ করছে না। জেরি সেই নমুনাগুলো নিয়ে ফিরে আসে। অনেকদিন ধরে সে তার পরিবারের থেকে রয়েছে, তাই নিজেকে ভ্যাকসিনেট করার পর সে বেরিয়ে পড়ে নবাস্কোশিয়ার উদ্দেশ্যে তার সঙ্গী সেগেনকে নিয়ে। সেখানে তার পরিবার এবং টমির সঙ্গে দেখা করে সে। কিছুদিনের মধ্যে প্যাথোজেন থেকে বাঁচাতে সাহায্য করে। পৃথিবীর অংশেই জম্বিদের আক্রমণে ধ্বংস হয়ে গেলেও সেই ভ্যাকসিন ব্যবহার করে সাধারণ মানুষদেরকে সেই সংক্রমিত এলাকা থেকে নিরাপদে সরিয়ে আনা সহজ হয় এবং সম্ভব হচ্ছিল। সেনাবাহিনী যত তাড়াতাড়ি সম্ভব জম্বিদেরকে আগুনে পুড়িয়ে মারতে থাকে, যাতে পৃথিবী আবার বসবাসের যোগ্য হয়ে ওঠে। এবং এই জম্বিদের ধ্বংস করার মধ্য দিয়ে এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো